লাস্ট যে ক্লাসটা হয়েছে তাতে আমরা ডেট ফাংশনটা করে ফেলেছি। ডেট ফাংশন পর্যন্ত পড়া হয়েছে, মানে 70 পাতা দেখো, 70 পাতা দেখলেই ডেট ফাংশন পাবে। এরপরে আছে নাও ফাংশন। নাও ফাংশন হচ্ছে তুমি নাও ফাংশনটা যখন ইউজ করবে, আচ্ছা এখানে কিন্তু যে আমরা বলেছিলাম যে কোনো ফাংশন যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেখানে প্যারান্থেসিস দিয়ে ব্যবহার করতে হবে। মানে না, যে কোনো ফাংশন মানে একটা প্যারান্থেসিস থাকবে। প্যারান্থেসিস কেন? ওই প্যারান্থেসিসের মধ্যে আমরা আর্গুমেন্ট পাঠাতে পারি, ঠিক আছে? আর্গুমেন্ট মানে শর্ত পাঠাতে পারি, সেই শর্ত অনুযায়ী ওই ফাংশনটা কাজ করবে। তাহলে এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ফাংশনগুলো করে এসেছি প্রত্যেকটা ফাংশানেই কিন্তু আর্গুমেন্ট পাস করাতে পেরেছি বা পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। কিন্তু নাও ফাংশনটা হলো এমন ফাংশন যেখানে আমাদের কোনো আর্গুমেন্ট পাস করানোর প্রয়োজন হয় না। কারণ এটা নাও ফাংশন বলতে সেই মুহূর্তে তুমি যে সিস্টেমে বসে আছো সেই সিস্টেমের ডেট এবং টাইমটা তোমাকে ডিসপ্লে করবে। সেই সিস্টেমের ডেট এবং টাইমটা ডিসপ্লে করবে। তার মানে সিস্টেম ডেট এবং টাইম যদি তোমাকে জানতে হয় তাহলে তুমি নাও ফাংশন ইউজ করতে পারো। একটা কথা এই প্রসঙ্গে বলে দিতে হবে, দেখো এখানে লিখে দিয়েছে, দ্য এক্সেল নাও ফাংশন রিটার্নস দ্য কারেন্ট ডেট অ্যান্ড টাইম। দ্য ফাংশন রিসিভ নো আর্গুমেন্ট অ্যান্ড দেয়ারফোর দ্য ফাংশন সিনট্যাক্স ইজ, শুধু নাও বলে প্যারান্থেসিস দিয়ে কমপ্লিট, মানে নাও বলে প্যারান্থেসিস দিয়ে তোমাকে এন্টার প্রেস করতে হবে যে সেলের মধ্যে তুমি এই ডেট অ্যান্ড টাইমটা ডিসপ্লে করাতে চাইছো। এরপরে বলছে দ্য নাও ফাংশন আপডেটস every time your Excel worksheet is refreshed and show any cell containing the function will be continuously changing। তাহলে যদি তুমি নাও ফাংশন ব্যবহার করো তাহলে সেই নাও ফাংশন কিন্তু কন্টিনিউয়াসলি তোমার ওই ডেট অ্যান্ড টাইমটাকে চেঞ্জ করবে। তার মানে এই নয় যে তুমি একটা A1-এ নাও ফাংশন ব্যবহার করেছো কোনো একটা নির্দিষ্ট সময়, তার কিছুক্ষণ পরে গিয়ে আবার তুমি খুললে এক্সেল শিট, তো সেক্ষেত্রে খুলে তুমি আবার যদি অন্য A2-তে তুমি গিয়ে যদি আবার একটা নাও ফাংশন করো, তার মানে সেই একই ডেট টাইম তোমাকে দেখাবে না। ডেটটা একই দেখাবে কিন্তু টাইমটার পরিবর্তন হবে। কারণ কি, সিস্টেম ডেটটা একই আছে কিন্তু সিস্টেম টাইমটা তোমার পরিবর্তন হয়ে গেছে। তাই কারেন্ট ডেট অ্যান্ড টাইম জানতে তোমাকে কিন্তু নাও ফাংশনটা ব্যবহার করতে হবে। আর সেই জন্যেই কিন্তু তোমার সিস্টেম ডেটটাই অ্যাক্সেস করবে ওই নাও ফাংশনটা। এরপরে আসছি আমরা টুডে ফাংশন। টুডে ফাংশন হচ্ছে শুধুমাত্র ডেটটা তোমাকে ডিসপ্লে করবে। নাও ফাংশনটায় যেরকম ডেট অ্যান্ড টাইম দুটোই ডিসপ্লে করছে, আর এখানে কিন্তু শুধুমাত্র ডেট ডিসপ্লে করবে। এখানে বলেছে টুডেজ ফাংশন এক্সাম্পল দিয়ে দিয়েছে। ফর্মুলা বলেছে এখানে A1-এ ফর্মুলা, মানে A1-এ তুমি ফাংশনটা ইউজ করতে চাইছো, তার মানে A1 সেলেতে গিয়ে তোমাকে ইকুয়াল টু সাইন দিয়ে টুডে দিয়ে প্যারান্থেসিস দিয়ে এন্টার প্রেস করলে তখনই তোমার কাছে কিন্তু এই যে তোমার ডেটটা থাকবে ওই দিনের ডেটটা তোমাকে ডিসপ্লে করে দেবে ওই সেলের মধ্যে। মোর অর লেস সেম নাও এবং টুডে ফাংশনটা, শুধুমাত্র টুডে ফাংশনটা শুধু ডেট আর নাও ফাংশনটা ডেট অ্যান্ড টাইম দুটোই। আচ্ছা, এরপরে আমরা আসছি ইফ ফাংশন। ইফ ফাংশনটা লজিক্যাল ফাংশন, অর্থাৎ আমরা যখন কোনো লজিক মেনটেন করি বা লজিকের প্রয়োজন হয় বা লজিক ইমপ্লিমেন্ট করতে চাই, কোনো শর্তকে আমরা নিতে চাই, কম্পেয়ার করতে চাই, তখনই আমাদের লজিকের প্রয়োজন হয়। আর সেই সময় আমরা ইফ ফাংশনটা ব্যবহার করব। ইফের যে প্যারান্থেসিস আছে, তার মানে ইফের মধ্যে আমরা কিছু আর্গুমেন্ট পাস করাতে পারি। এখানে 3টে আর্গুমেন্ট আমরা পাস করাতে পারি বা 3টে প্যারামিটার বলা হয়। 3টে প্যারামিটার আমরা পাস করাতে পারি। সেই প্যারামিটারগুলো হলো, প্রথমে তোমাকে দিতে হবে লজিকটা, মানে কোন লজিকের ওপর তুমি ওই ফাংশনটাকে এক্সিকিউট করাতে চাইছো। তারপরে হচ্ছে তোমার দুটো থাকবে ইফের ক্ষেত্রে, তুমি একটা হ্যাঁ বাচক আর একটা না বাচক। তার মানে একটা যদি হ্যাঁ হয় তোমার ওই কোয়েশ্চেনটার
এগেনস্টে যদি একটা হ্যাঁ আসে তাহলে তার এগেনস্টে কি তোমার স্টেপ হবে, আর যদি না আসে তাহলে তার এগেনস্টে তোমার কি স্টেপ হবে। তার মানে দুটোই, এই টোটাল তোমাকে তিনটে লিখতে হবে, তিনটে প্যারামিটার। তাহলে তিনটে প্যারামিটারের মধ্যে একটা তোমার কন্ডিশন থাকছে, আর আরেকটা থাকছে হ্যাঁতে, আর একটা থাকছে নাতে, মানে একটা নেগেটিভ আর একটা পজিটিভ। দুটোতে হলে কি কি করতে হবে সেটা তোমাকে লিখে দিলে এই ইফ ফাংশনটা আমি ব্যবহার করতে পারবো। যেমন দেখো সিনট্যাক্সে লেখা আছে, আচ্ছা এখানে প্রথমটা দেখি, দ্য এক্সেল ইফ ফাংশন টেস্ট a supplied condition and returns one result if the condition evaluates to true and another result if the condition evaluates to false। তাহলে একটা ওই যে কন্ডিশনটা তুমি দেবে সেই কন্ডিশনের প্রথমটায় তোমাকে একটা হ্যাঁ বাচক আর একটা না বাচক দুটোই উত্তর হতে পারে। মানে দুটোর যে কোনো একটা উত্তর হবে, হয় হ্যাঁ না হলে না। তাহলে হ্যাঁর জন্য কি করবে, না এর জন্য কি করবে তোমাকে বলে দিতে হবে। আর সেই কারণেই আমাদের এখানে তিনটে প্যারামিটার তোমাকে দিতে হবে এখানে। তারপরে বলেছে দ্য সিনট্যাক্স অফ দ্য ফাংশন ইজ বলে এখানে দিয়ে দিয়েছে, এখানে ইফ, তারপরে লজিক্যাল টেস্ট, কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু, তারপরে ভ্যালু ইফ ফলস। ঠিক আছে, তাহলে তিনটে হোয়ার দ্য আর্গুমেন্ট, এই যে নিচে একটা এক্সাম্পল দিয়েছে, ইকুয়াল টু ইফ C6 গ্রেটার দ্যান ইকুয়াল টু 70, যদি 70 হয়, C6 এর ভ্যালু, C6 যে সেলটা আছে সেই ভ্যালুটা যদি 70 হয়, তাহলে এই ইএস প্রথমে প্যারামিটার আছে, তাহলে ইএস প্রথমে যদি হয়, ওটা যদি ম্যাচ করে বা ট্রু হয় তাহলে সেখানে পাস লিখবে, আর যদি না ম্যাচ করে মানে ফলস হয় তাহলে সেখানে ফেল লিখবে। পরের পাতায় আসি, আমরা লজিক্যাল টেস্ট, ওই যে তিনটে প্যারামিটার বললাম সেই তিনটে প্যারামিটারের ডেসক্রিপশন এখানে দিয়ে দিয়েছে, প্রত্যেকটা যেরকম দিয়েছে। দ্য লজিক্যাল টেস্ট বলেছে দ্য কন্ডিশন দ্যাট ইজ টু বি টেস্টেড অ্যান্ড ইভ্যালুয়েট অ্যাজ ইদার ট্রু অর ফলস। তারপরে হচ্ছে ভ্যালু ইফ ট্রু, দ্য রেজাল্ট দ্যাট ইজ টু বি রিটার্নড ইফ দ্য সাপ্লাইড লজিক্যাল টেস্ট ইভ্যালুয়েটস টু ট্রু, আর ভ্যালু ইফ ফলস, দ্য রেজাল্ট দ্যাট ইজ টু বি রিটার্ন ইফ সাপ্লাইড লজিক্যাল টেস্ট ইভ্যালুয়েটস টু ফলস। তার মানে এই যে লজিক্যাল টেস্ট, তারপরে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, এই কথাগুলোর মানে কি বলতে চাইছে সেইটা এখানে ডেসক্রাইব করে বলে দেওয়া হলো। তাহলে এই গেল ইফের ক্ষেত্রে। এইবার আসছি আমরা লজিক্যাল অপারেটর। আমরা লজিক যখন লিখব তখন তার সঙ্গে অপারেটর কিছু ব্যবহার করতে হয়। যেমন আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা কিছু অপারেটর ব্যবহার করি, কিছু মানে দু চারটে অপারেটর ব্যবহার করি, যেরকম প্লাস, মাইনাস, ইকুয়াল টু, গ্রেটার দেন, তারপরে তোমার অ্যাডিশন, সাবস্ট্রাকশন ইত্যাদি। তাহলে এখানে তার মানে ওগুলো অপারেটর, ওগুলো ম্যাথমেটিক্যাল অপারেটর। এবার এই ম্যাথমেটিক্যাল অপারেটরই কিছু লজিক্যাল অপারেটর হিসেবে কাজ করে, যেখানে যে অপারেটরগুলো লজিককে বহন করতে সাহায্য করে। যেমন এখানে দেওয়াই আছে, দেখো কম্পেয়ার, ওই যে কম্প্যারিজন অপারেটর, এই যে তোমার ইকুয়াল টু আছে, গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান ইকুয়াল টু আছে, লেস দ্যান আছে, লেস দ্যান ইকুয়াল টু, তারপরে নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল। তার মানে এখানে গিভ অ্যান এক্সাম্পল অফ লজিক্যাল অপারেটর যদি বলে দেয় তাহলে তোমাকে কিন্তু এই কয়েকটা উদাহরণ তোমাকে দিয়ে দিতে হবে, এবং যদি সেখানে এক্সাম্পল দিতে পারো তাহলে সেটা ভালো হয়, যেমন বইতে দেওয়া আছে। এবার আসছি আমরা নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড ইফ কি কাকে বলা হয়? প্রথমে ইফটা হচ্ছে একটা কন্ডিশন, আর যখন একের বেশি ইফ একই জায়গায় ব্যবহার করা হয় তখন তাকে নেস্টেড ইফ বলা হয়। একইর বেশি ইফ যখন আরেকটা ইফের মধ্যে ব্যবহার করা হয়, ইফটা বললাম কন্ডিশন যদি করতে হয় তখন আমরা ইফ দিয়ে সেটাকে প্রসেস করি। তার মানে আমরা এখানে ওই যে আগে যে লুপিং করে এসেছিলাম সেই লুপিং সিস্টেম এখানে ব্যবহার করা হয়। তার মানে লুপিংয়ের যদি কোনো দরকার হয় তখন লুপিংয়ের ক্ষেত্রে যে অপারেটরগুলো থাকে তার মধ্যে একটা অপারেটর হলো ইফ। তাহলে ইফ যদি হয়
তাহলে একটা ইফের একটা যখন আমরা প্রোগ্রাম করছি বা একটা যদি লজিক লিখতে যাই তার মধ্যে যদি আরেকটা লজিকের প্রয়োজন হয়, তখন সেখানে যদি আমরা ইফ কন্ডিশনটা ব্যবহার করতে চাই, তার মানে আরেকটা ব্যবহার করতে হচ্ছে, এক বা একাধিক। তার মানে একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ ব্যবহার করছি এবং সেই লুপটা কন্ট্রোল হচ্ছে ইফের মাধ্যম দিয়ে, তখন সেই ইফটাকে আমরা বলছি নেস্টেড ইফ। যেমন একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকলে আমরা তাকে নেস্টেড লুপ বলে থাকি, একটা লুপের মধ্যে আরেকটা লুপ থাকলে আমরা তাকে নেস্টেড লুপ বলে থাকি। ঠিক তেমনভাবেই একটা ইফের মধ্যে যদি আরেকটা ইফ প্রয়োজন হয় ইউজ করার, তখন তাকে নেস্টেড ইফ বলা হয়। এবার আসু বইয়েতে, দ্য ইফ ফাংশনস ক্যান বি নেস্টেড, দ্য ইফ ফাংশনস ক্যান বি নেস্টেড হতে পারে। আর নেস্টেড ইফ রেফার্স টু আ formula where at least one if function is nested inside another in order to test for more condition and return more possible result। তাহলে এই if তখনই ব্যবহার করা হবে যখন একাধিক কন্ডিশন আমরা ব্যবহার করতে চাইছি, অথবা সেই একাধিক কন্ডিশন ব্যবহার করার পর কোনো একটা রেজাল্ট আমাদের কাছে আসছে। Each if statement needs to be carefully nested inside another so that the logic is correct। যখন একাধিক যে কোনো জায়গাতেই যখনই একটা কোনো ব্যবহার করা হচ্ছে তখন তার যেরকম গুরুত্ব, কিন্তু সেখানে যদি একাধিক কিছু ব্যবহার করা হয় তখন তার গুরুত্ব অন্যভাবে দেখতে হয়। না হলেই কন্ট্রোল যদি ওলটপালট হয় বা কন্ট্রোল যদি কোনোভাবে গন্ডগোল হয়, তাহলে কিন্তু টোটাল লজিকটা তোমার গন্ডগোল হবে, তার মানে আউটপুট তোমার ভুল হবে। আর এখানে আমরা কম্পিউটার চলাকালীন বা কম্পিউটারের ক্ষেত্রে আমরা কতকগুলো এরার দেখি, তার মধ্যে একটা এরার হচ্ছে লজিক্যাল এরার। এই লজিক্যাল এরার কিন্তু ডিটেক্ট করতে পারে না কম্পিউটার নিজে, কারণ ওদের অত সেন্স নেই। এবার আমরা ভাবি, আমরা এখন কিছু কিছু জায়গায় দেখি যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলে দিচ্ছে, এবং তার মনে হচ্ছে যেটা কোনো একটা প্রোগ্রাম চলতে গিয়ে মনে হলো যে না এটা ঠিক নয়, এটা ভুল, তখন কিন্তু সে অটোমেটিক্যালি সেই ঠিক জায়গাটায় নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে ওর নিজের সেন্স আছে। আমরা প্রথমেই বলেছিলাম যে কম্পিউটার হ্যাজ নো সিক্স সেন্স। তাহলে সিক্স সেন্স যদি না থাকে তাহলে ও কী করে করছে? প্রি ডিফাইন্ড প্রোগ্রাম। তার মানে যে প্রোগ্রামার ওখানে লিখছে লজিকটা, বা যে অ্যানালিসিস্ট ওই লজিকটা লিখছে প্রোগ্রামারকে দিয়ে লেখাচ্ছেন, তিনি কিন্তু ওইটা ভাবনা চিন্তা করেই ওখানে লজিকটা ঢুকিয়ে রেখেছেন, এবং যার জন্যে কিন্তু এই আউটপুটটা আমরা পাচ্ছি, না হলে কিন্তু আউটপুটটা পেতাম না। সুতরাং এখানে সেটাই বলা হলো যে একটা ইফের বদলে যদি অনেকগুলো ইফ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু ইউ শুড বি কেয়ারফুল, সেখানে কেয়ারফুল থাকতে হবে, না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যেমন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, অনেকগুলো ইফ এখানে ব্যবহার করা হয়েছে সেই রকমভাবে। তারপরে এরপরে আমরা আসছি চার্টের ক্ষেত্রে। চার্ট যদি করতে হয়, প্রথমে আমরা জানি অনেক চার্ট করেছি আমরা, যেমন ক্রিকেট খেলার সময় আমরা চার্ট দেখতে পাই। কোনো দুটো দল খেলছে, দুটো দল কোনো একটা স্পেসিফিক জায়গায় আসার পর সেখান থেকে আমরা কম্পেয়ার করে ওই চার্টগুলো ব্যবহার করতে পারি, বা চার্টগুলো দেখাতে পারি বা দেখানো হয়। এবং আমাদের সুবিধের জন্য কোনো একটা নির্দিষ্ট ওভার পর্যন্ত খেলা হওয়ার পর দেখা গেল যে কে কত রান করেছে, কতগুলো উইকেট চলে গেছে, এগুলো কিন্তু দেখানো হয় এবং দেখানো যায়। কিসের ভিত্তিতে? যখনই কোনো একটা চার্ট আমরা রিপ্রেজেন্ট করব, তখনই কিন্তু মনে রাখতে হবে কোনো একটা ডেটাবেসের ওপর নির্ভর করে সেটা দেখাতে হয়, এবং দ্যাট শুড বি অ্যান অর্গানাইজড ডেটা। তাহলে সেইটা অর্গানাইজ যদি হয় ডেটাটা, তবেই আমরা সেই ডেটার উপর নির্ভর করে বা সেই স্ট্রাকচারের উপর নির্ভর করে আমরা একটা চার্ট দেখাতে পারি। তাহলে চার্ট যদি দেখাতে হয়, তোমাকে প্রথমেই একটা ডেটা স্ট্রাকচার তৈরি করতে হবে, যে ডেটা স্ট্রাকচারের উপর নির্ভর করে তুমি চার্টটা দেখাবে। অ্যান্ড দ্যাট শুড বি কারেক্ট মানে এক্স্যাক্টলি সেটা নয়, মানে তোমাকে কারেক্ট মানে এই সেন্সে তুমি যে ডেটাগুলো দিচ্ছ সেগুলো কারেক্টের কোনো মানে প্রয়োজনীয়তা নেই। কারণ কি, তুমি তো এখন মানে এক্সপেরিমেন্ট করছো, সেক্ষেত্রে তুমি যদি ধরো কোনো একটা প্রোডাকশান, তুমি ধরো রাইস, হুইট, সুগার আর কোকোনাট,
যে কোনো চারটে এই চারটে জিনিস নিলে, চারটে জিনিসের প্রোডাকশানের ওপরে তুমি একটা চার্ট তৈরি করতে চাইলে, তাহলে চার্ট তৈরি করতে চাইলে কোনো মানে 5-6টা রাজ্যের নাম দিয়ে দিলে, বেঙ্গল রয়েছে, বিহার রয়েছে, উড়িষ্যা রয়েছে, তারপরে ইউপি রয়েছে, এমপি রয়েছে, সব কটাকে নিয়ে কোনো একটা ফিগার বসিয়ে দিলে, সেক্ষেত্রে ওই ফিগারগুলো বসানো কি তোমার খুব কারেকশানের প্রয়োজন হবে? না, সেটা কথা বলছি না, কিন্তু মোটামুটি তোমাকে যখন তুমি অরিজিনালি কিছু করতে যাচ্ছ তখন মনে রাখতে হবে যে ওইগুলো কিন্তু ইনফরমেশানগুলো যেন সঠিক হয়, না হলে কিন্তু তোমার যে রিপ্রেজেন্টেশনটা হবে সেটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একদম অবধারিত। তা এক্ষেত্রে কিন্তু আমরা সেরকমভাবে করব না, এক্ষেত্রে আমরা কোনো একটা বিষয় ধরে নিয়ে তার উপরে একটা চার্ট বানাবো, চার্ট বানিয়ে সেখান থেকে আমরা ওই চার্টটাকে সিলেকশন করে স্ট্রাকচার বানাবো, সেই স্ট্রাকচারটাকে কোনো একটা কোনোভাবে আমরা সিলেকশন করার পর তার এগেনস্টে বা তার উপর ভিত্তি করে আমরা চার্ট বানাবো। এখন এখানে বলছে তাহলে চার্ট কি? চার্ট ইজ আ টুল, chart is a tool you can use the Excel to communicate your data graphically। তাহলে গ্রাফিক্যালি একটা ডেটাকে কমিউনিকেট করার জন্যে বা গ্রাফিক্যালি একটা ডেটা রিপ্রেজেন্ট করার জন্যে তোমার চার্টের দরকার। চার্ট অ্যালাউ ইউর অডিয়েন্স টু মোর ইজিলি সি দ্য মিনিং বিহাইন্ড দ্য নাম্বার ইন দ্য স্প্রেডশিটের মধ্যে যে তোমার নাম্বারগুলো লেখা রয়েছে বা দেওয়া রয়েছে, সেই নাম্বারগুলো মিনিংটা, নাম্বারগুলোর মানেটা কি সেটা খুব সহজেই বুঝে যেতে পারবে। অ্যান্ড টু মেক শো কম্প্যারিজন অ্যান্ড ট্রেন্ড মাচ ইজিয়ার। তাহলে এখানে তোমার কম্পেয়ার করতে পারবে খুব স্বাভাবিকভাবে বা সহজভাবে, কারণ কি আমরা যখন একটা চার্ট দেখি তখন আমাদের আর ফিগার দেখার প্রয়োজন হয় না। তা সেক্ষেত্রে আমরা যে ওই যে চার্টের যে রেখাগুলো থাকে বা চার্টের যে ইয়েগুলো থাকে, তোমার স্তম্ভগুলো থাকে, সেই স্তম্ভগুলো মানে পিলারগুলো থাকে, সেই পিলার থেকেই আমরা বুঝে যাই কোনটা ভালো কোনটা মন্দ বা কোনটা দরকার নেই। এটা এখানে সেটাই বলছে। ইন দিস লেসন ইউ উইল লার্ন হাউ টু ইনসার্ট অ্যান্ড মডিফাই Excel chart and see how they can be an effective tool for communicating information। তোমাকে শুধুমাত্র জানতে হবে একটা চার্ট তৈরি করতে গেলে কোনভাবে ওই ইনফরমেশনটা তুমি চাইছো এবং সেটা কিভাবে করা যায়। টু ক্রিয়েট আ চার্ট, এবার কিভাবে চার্ট তৈরি করতে হবে এখানে পরপর সেই নিয়মগুলো বলেছে। সিলেক্ট দ্য ওয়ার্কশিট ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ, তারপরে সেকেন্ডটা হচ্ছে সিলেক্ট দ্য সেল ইউ ওয়ান্ট টু চার্ট ইনক্লুডিং দ্য কলম টাইটেল অ্যান্ড রো লেবেল, তারপরে ক্লিক দ্য ইনসার্ট ট্যাব, hover over each chart option in the chart group to learn more about it, select one of the chart option, in this example we will use the column command। তাহলে এখানে আমরা কিন্তু কলমের কমান্ড ব্যবহার করতে পারবো এবং সঙ্গে সঙ্গে রোয়ের কমান্ডও ব্যবহার করা যাবে। এরপরেরটা বলেছে সিলেক্ট আ টাইপ অফ চার্ট ফ্রম দ্য লিস্ট দ্যাট অ্যাপিয়ার ফর দিস অ্যাপিয়ার, তারপরে বলেছে সিলেক্ট আ টাইপ অফ চার্ট, কোন টাইপের চার্ট তুমি ব্যবহার করতে চাইছো বা কোন টাইপের চার্ট দিয়ে তুমি রিপ্রেজেন্ট করতে চাইছো তোমার ডেটাগুলো, সেইগুলো তোমাকে দেখাতে হবে সিলেকশন করে। ফর দিস এক্সাম্পল উই উইল ইউজ a 2D clustered column. The chart appears in the worksheet. Clustered column যেগুলো তোমার দরকার সেগুলো সিলেকশন করলে মানে একদম তৃণমূল যাকে বলা হয়, সেই তৃণমূলের যে চার্ট রয়েছে, তৃণমূল থেকে যে সমস্ত চার্ট মানে প্রথম থেকে যে চার্ট রয়েছে সেই চার্টগুলো তোমাকে দেখাতে হবে, দেখালেই তুমি তো সিলেকশন তোমাকে দেখতে হবে এবং সিলেকশন করলে সেই চার্টের অনুযায়ী তোমার ডেটাটা রিপ্রেজেন্ট হবে।